মাই ডিয়ার স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের সুজয় স্যার। আর আজকে আমরা কিন্তু ভূগোল ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের আজকের চ্যাপ্টার কিন্তু আঞ্চলিক ভূগোলে ভারতের শিল্প। আগের দিন আঞ্চলিক ভূগোলে ভারতের কৃষি কাজগুলো সম্পূর্ণ শেষ করেছি। আজকে কিন্তু আমরা শিল্পে হাত দেবো। আর সেই শিল্পের মধ্যে প্রথম পার্ট হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের ভারতের আঞ্চলিক ভূগোলের শিল্প। আসলে শিল্প, প্রথমে শিল্প জানার আগে আগে শিল্পটা কি তাই সে দেখে নিই আমরা। শিল্প কি? শিল্প কি? আমরা আগের চ্যাপ্টারে কি বলেছি? কৃষিকাজ। সেই কৃষিকাজ মানে প্রথম শ্রেণীর কাজ। সেই প্রথম শ্রেণীর কাজ বা প্রকৃতিতে পাওয়া যা কিছু জিনিস বা কৃষিকাজের মাধ্যমে পাওয়া যা কিছু জিনিস বা প্রকৃতিতে পাওয়া মানে মাটির তলাতে খনিজ পদার্থ। আর এবং আমাদের এই যে মানুষ কাজ করছে, সেই কাজের মাধ্যমে মানে চাষবাস করছে, তার মাধ্যমে প্রাপ্ত ফসল। এই যে দুটো প্রকৃতির উপাদান, এই উপাদান দিয়ে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে অন্য কিছু তৈরি করা যা মানুষের ব্যবহার্য হয়, তাকেই শিল্প বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে শিল্প সংজ্ঞা বলতে গেলে। আর আমরা পড়বো হচ্ছে ভারতের শিল্প। আর ভারতের শিল্প মানে ভারত কিন্তু শিল্পে খুব একটা যে উন্নত তাও না। কিছু কিছু জায়গা খুব উন্নত, কিছু কিছু জায়গা খুব উন্নত নয়, কিছু জায়গায় একেবারে অনুন্নত। শিল্প হলে একটা মানুষের কর্মসংস্থান হচ্ছে, অঞ্চলটা উন্নতি হয়, অর্থনৈতিক দিক থেকে আমরা উন্নয়নশীল মানে উন্নত হল। আমাদের কিন্তু শিল্প আস্তে আস্তে গ্রো আপ করছে, সুতরাং আমরা উন্নয়নশীল দেশে পরিণত থেকে উন্নত দিকে এগোচ্ছি। যেটা আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ওই সমস্ত দেশটা অনেক আগেই শিল্প উন্নয়ন করে ফেলেছে। এবং শিল্প উন্নয়ন মানে শুধু চাষবাসের উপর না নির্ভর করে, কৃষিকাজের উপর নির্ভর না করে, অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত হয়ে দেশের অর্থনীতি বাড়াচ্ছে, উৎপাদন করে মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে। এইভাবেই আমাদের নতুন কর্মসংস্থান, নতুন অর্থনীতি, আরো অর্থনীতি ডেভেলপ হয়, ইত্যাদির জন্য শিল্প দরকার। যাই হোক, শিল্প, প্রথমে শিল্প কি বললাম, এবার শিল্প তৈরি হওয়ার জন্য আমাদের কি লাগে? শিল্প কোথায় গড়ে ওঠে? শিল্প কোথায় গড়ে ওঠে বা গড়ে ওঠার কারণ কি? শিল্প কোথায় গড়ে ওঠে বা গড়ে ওঠার কারণ কি? কোনো শিল্প, যে কোনো শিল্প, এইটা একটা জিনিস কোথায় গড়ে উঠতে পারে? নম্বর হচ্ছে, শিল্প তৈরি করার জন্য সবার আগে লাগে হচ্ছে কাঁচামাল। মানে যে জিনিস দিয়ে তৈরি করব, আমি এটা যদি পেন তৈরি করি, সেই পেনের জন্য যে প্লাস্টিক, ইঙ্ক মানে কালি, এগুলো লাগবে, সেই কাঁচামাল লাগবে। ঠিক আছে, তাহলে শিল্প তৈরি করার ক্ষেত্রে সবার আগে লাগবে আমাদের কাঁচামাল। এই কাঁচামাল কে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি, সেটা পরে বলছি। তাহলে শিল্প তৈরি করার জন্য কাঁচামাল, যেমন লৌহ ইস্পাত তৈরি করার জন্য লোহা, কয়লা, ডলোমাইট, ম্যাঙ্গানিজ। জামা প্যান্ট তৈরি করার জন্য তুলো মানে সুতো তৈরি হবে, এই জন্য কাঁচামাল লাগবে। 2 নম্বর হচ্ছে, শিল্প তৈরি করার জন্য জল লাগবে। কেন জল লাগবে? কারণ শিল্পে কারখানাগুলো ধোয়া মোছার থেকে শুরু করে কোনো কারখানার বা কোনো জিনিসপত্র তৈরি করার যে জন্য যে জল মানে কিছু তৈরি করার জন্য বা গরম লোহা যেরকম ঠান্ডা করার জন্য জল লাগে, তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ তৈরি করার জন্য জল লাগে। জল অবশ্যই তোমাকে লাগবে, কাঁচামাল লাগবে, জল লাগবে এই শিল্প তৈরি করার জন্য। তারপরে লাগবে হচ্ছে বিদ্যুৎ বা কারেন্ট। এই যে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, কারণ কলকারখানায় অনেক রকম যন্ত্রপাতি চলে, সেই যন্ত্রপাতিগুলো কি দিয়ে চালাবো আমরা? ইলেকট্রিসিটি। এবার হাতে ঘুরিয়ে তো সবাই সবসময় চালাতে পারবে না, তার জন্য বিদ্যুৎ লাগবেই, অবশ্যই লাগবে। যে কোনো জায়গা থেকে আমরা বিদ্যুৎ আনতে পারি। আর একটা জিনিস হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে জমি লাগবে। কারণ কোনো কারখানা, কোনো জিনিস তৈরি করার জন্য একটা জায়গায় তো আমাদেরকে নিয়ে যেতে হবে, সেই জায়গাটা দেখতে হবে, সেই জমি লাগবে। সেই জমির উপরেই তৈরি করতে হবে, কোনো কারখানা তৈরি হবে, কোনো কিছু তৈরি হবে, সেগুলো লাগবে কিন্তু। ঠিক আছে, এটা গেল তো আমাদের কিছু আঞ্চলিক মানে প্রাকৃতিক কারণের মধ্যেই পড়ে। এবার কিছু অর্থনৈতিক কারণ লাগবে, মূলধন লাগবে। অর্থনৈতিক কারণে সবার আগে মূলধন, টাকা পয়সা লাগবেই লাগবে। কারণ এত বড় তুমি কারখানা করবে, শ্রমিকদের বেতন দেবে, প্রথমেই তো লাভ তৈরি হবে এমন তো কোনো কথা নেই। তার জন্য প্রথমে ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে, মানে মূলধন, টাকা লাগবে। তারপরে একটা বাজার লাগবে, যা দ্রব্য উৎপাদিত হয়, সেই দ্রব্য উৎপাদিত হয় সেগুলো একটা জায়গায় বিক্রি করতে হবে, সেই জন্য একটা বাজার লাগবে। যেরকম ভারতীয় চা তৈরি হচ্ছে, বিদেশে কিনছে, কফি ইতালিতে ভালো চলে যায়, ভারতের চা রাশিয়ায় ভালো কেনে। এই যে বাজার, ভারতের বাজার ওই রাশিয়া। যেরকম আগে ইংল্যান্ড থেকে কাপড় টাপড় আসতো, আমাদের এখানে হতো, এখন আমরাই কেউ করি। ঠিক আছে, এরকম একটা বাজার লাগবে। ঠিক আছে, শ্রমিক লাগবে।
কোনো কারখানা তৈরি করার আগে দক্ষ অদক্ষ ও তারপরে অ্যাডভাইজার মানে পরামর্শদাতা এরকম অনেক ধরনের শ্রমিক লাগবে কিন্তু, কারণ নাইলে কে তৈরি করবে? শ্রমিক লাগবে কলকারখানা তৈরি করার জন্য। তারপরে লাগবে সরকারি কিছু কিছু নীতি লাগবে। সরকারি নীতি কিরকম নীতি? সরকারের কাছে আবেদন করলাম, আমি আমি এখানে একটা কোম্পানি করলাম, কোম্পানি করব, এখানে ধরো আমি সাপোজ একটা চিরুনির কারখানা করবো। এবার সরকার তার লাইসেন্স দেবে, উন্নত মানের সমস্ত কিছু সুবিধা দেবে। সরকার তার লাইসেন্স দিতে যদি 3 বছর লাগিয়ে দেয়, কেন কোম্পানি এখানে করবো? অন্য জায়গায় করবো। সুতরাং লাইসেন্সিং প্রথা, রাজনৈতিক অস্থিরতা যাতে না থাকে সেই সমস্ত জায়গায় সরকারি নীতি লাগবে। এই এই সমস্ত যেগুলো উপযুক্ত আছে, কাঁচামাল উপযুক্ত, জল, বিদ্যুৎ, জমি, মূলধন, বাজার, শ্রমিক, সে সরকারি নীতি, যেখানে সবকিছু এইগুলো পাওয়া যাবে ঠিকঠাক করে, সেখানেই কোনো না কোনো কোম্পানি তৈরি হবে। সব জায়গায় দেখবে সব কোম্পানি তৈরি হয় না। যেরকম জামা প্যান্টের কারখানা এক জায়গায়, আর এক জায়গায়, নাহলে তো সব কোম্পানি এক জায়গায় হবে। যেগুলো যে জায়গায় মানে পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলো, সেই সমস্ত জায়গায় কারখানা করে উঠেছে। যেরকম হুগলি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর বড় বড় কারখানা তৈরি হয়েছে, আমাদের এখানে বা অন্যান্য জায়গায় বা গ্রামে গঞ্জে ওরকম তৈরি হয়নি। তার কারণগুলো এইগুলো সেখানে কোনো না কোনোটা মিসিং আছে, ঠিক আছে। আবার যদি বলি মুম্বাই অঞ্চলে প্রচুর কলকারখানা গড়ে উঠেছে, কেন? মুম্বাই অঞ্চলে এগুলো সব ন্যাচারাল ভাবে পাওয়া যায়, আমাদের এখানে গড়ে ওঠেনি, তার কারণ আমাদের কোনো একটা জিনিসের অসুবিধা আছে তাই, ঠিক আছে। এই হচ্ছে ভারতের কারখানা গড়ে ওঠার কারণ, বা কি কি কারণে কোনো জায়গায় শিল্প তৈরি হতে পারে, ঠিক আছে। এবার আমরা একটু আগে বলছিলাম কাঁচামাল। এই কাঁচামালকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি। কাঁচামাল কি? কাঁচামাল, কাঁচামাল মানে শিল্প তৈরি করার জন্য যে যে প্রথম যে ম্যাটেরিয়ালসটা লাগে সেটাই হচ্ছে কাঁচামাল। এই কাঁচামালকে আমরা দুভাগে ভাগ করি, একটা বিশুদ্ধ কাঁচামাল, একটা অবিশুদ্ধ। বিশুদ্ধ কাঁচামাল কি? ধরো কথার কথা বলছি, কোনো জিনিস আমি উৎপাদন করব, ধরো কথার কথা একটা জামা তৈরি করব। একটা জামা তৈরি করার জন্য 100 গ্রাম সুতো লাগে, 100 গ্রাম সুতো লাগবে, ঠিক আছে। তাহলে আমি 100 গ্রাম তুলো দিলাম, 100 গ্রাম সুতো তৈরি হলো, সেই সুতোর থেকে 100 গ্রাম ওজনের একটা জামা প্যান্ট তৈরি হলো। তাহলে এটা বিশুদ্ধ কাঁচামাল। মানে বিশুদ্ধ কাঁচামাল মানে হচ্ছে আমি যা দেব কাঁচামাল, তাই হচ্ছে উৎপাদিত পণ্য তৈরি হবে। সেইটাকেই হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল বলা হয়। আর অবিশুদ্ধ কাঁচামাল মানে হচ্ছে আমি যা দিচ্ছি, ধরো 1 টন ইস্পাত তৈরি করতে, 1 টন ইস্পাত তৈরি করতে 4 টন মতো কাঁচামাল লাগছে। কয়লা, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, তারপরে চুনাপাথর, তারপরে আকরিক লৌহ, সব মিলিয়ে 4 টন লাগছে। তাহলে এর পণ্য সূচক কিন্তু কম হয়ে যাচ্ছে বা একের বেশি হয়ে যায়, এটা অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে বিশুদ্ধ কাঁচামাল মানে আমি যা মূল জিনিস দেব, যা র মেটেরিয়ালস বা কাঁচামাল দেবো, তাই পণ্য তৈরি হলে বিশুদ্ধ কাঁচামাল। আর অবিশুদ্ধ, এগুলো কি কি বিশুদ্ধ কাঁচামালের মধ্যে? পাট, তুলো, এই সমস্ত হতে হয়। অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে সমস্ত খনিজ সম্পদ, লৌহ, সুগার মানে চিনি। তুমি যদি আখ দাও 5 কেজি, চিনি হবে তো হচ্ছে 1 কেজি, এরকম। এগুলো অবিশুদ্ধ কাঁচামাল, ঠিক আছে। তাহলে বিশুদ্ধ কাঁচামাল মানে হচ্ছে যা আমি দেব পণ্য, মানে কাঁচামাল, তাই পণ্য তৈরি হবে। আর অবিশুদ্ধ কাঁচামাল মানে যা আমি পণ্য দিলাম, মানে কাঁচামাল দিলাম, তার থেকে কম বা বেশি হতে পারে হচ্ছে উৎপাদিত পণ্য, সেটাই হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। এইভাবে হচ্ছে আরেকটা জিনিস কাঁচামাল আছে, পচনশীল কাঁচামাল। পচনশীল কাঁচামাল, এটা খুব একটা দেয় না, তাও হয়। পচনশীল কাঁচামাল মানে যে কাঁচামাল, যে ধরো কথার কথা বলছি, পচনশীল কাঁচামালের একটা উদাহরণ হচ্ছে ডেয়ারি শিল্প, দুগ্ধ শিল্প। আমি গরুর দুধ নিয়ে এসে জমা করলাম, 3 দিনের মধ্যে 2 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে যদি সেটাকে সংরক্ষিত ভালো করে না করি। এই সেই দুধ থেকেই আমার কি হচ্ছে, ঘি, মাখন, পনির, এমনি প্যাকেটজাত দুধ সেগুলো তৈরি হচ্ছে। সুতরাং এটা হচ্ছে পচনশীল কাঁচামাল। সব পচনশীল কিছু কিছু জিনিসগুলো আছে, আমাদের দেখতে হবে। যেমন আলু যদি বলি শিল্পের পর্যায়ে নিয়ে যায়, সেটাও পচনশীল কাঁচামাল। কারণ আলুর যদি ফ্রিজে রাখি, ঠিকঠাক করে সংরক্ষিত না করি, বা মাছ, সেটাও যদি সংরক্ষিত না করি, কিন্তু তারাও পচে যেতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাঁচামালের শ্রেণীবিন্যাস বললাম। এবার আমাদের পাঠ্যের শিল্প, ভারতে শিল্প অনেকগুলো ভাগে ভাগ করা যায়। কাঁচামাল হোক, অন্যান্য কিছুর ভিত্তিতে হোক, শিল্প অনেকগুলো ভাগে ভাগ করা যায়। একটা কৃষি ভিত্তিক শিল্প, শিল্পের শ্রেণীবিন্যাস, হ্যাঁ, কৃষি ভিত্তিক, হ্যাঁ, কৃষি ভিত্তিক, কৃষি ভিত্তিক শিল্প, শিল্পের শ্রেণীবিন্যাস, হ্যাঁ, কৃষি ভিত্তিক, কৃষি ভিত্তিক শিল্প, শিল্পের শ্রেণীবিন্যাস, হ্যাঁ, কৃষি ভিত্তিক, কৃষি ভিত্তিক শিল্প,
কোনগুলো কৃষি ভিত্তিক শিল্প? বস্ত্র, জামা প্যান্ট তুলো থেকে হয়। চিনি শিল্প, ঠিক আছে, এগুলো হচ্ছে সুগার কেন মানে আখ থেকে হয়। এগুলো কৃষি ভিত্তিক শিল্প। সে পাট শিল্প হতে পারে, ঠিক আছে, এগুলো কৃষি ভিত্তিক শিল্প হতে পারে। বনজ ভিত্তিক শিল্প কিছু আছে। কি কি বনজ ভিত্তিক শিল্প? মানে বনের কাঠ থেকে আমরা কাগজ তৈরি করি, প্লাইউড শিল্প, এগুলো হচ্ছে বনজ ভিত্তিক শিল্প। তারপরে চলে গেলে খনিজ ভিত্তিক শিল্প আছে আমাদের। খনিজ ভিত্তিক শিল্প আছে, কোনগুলো খনিজ ভিত্তিক শিল্প? লৌহ ইস্পাত, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এগুলো হতে পারে লৌহ ইস্পাত, অ্যালুমিনিয়াম, কয়লা, বিদ্যুৎ, কয়লা থেকে বিদ্যুৎ তৈরি হয় এগুলো। তারপরে আছে হচ্ছে পশু ভিত্তিক শিল্প আছে কিছু, পশুর থেকে হয়, ওই যে দুধ, পশুর থেকে দুধ, পশম শিল্প হতে পারে, ডেয়ারি শিল্প হতে পারে, মাংস শিল্প হতে পারে। এগুলো মানে পশুর জিনিসপত্র থেকে পাওয়া যায় বা পশুর থেকে পাওয়া যায় এই শিল্পগুলো, ঠিক আছে। এগুলো আমাদের কৃষি শিল্প, বনজ শিল্প, খনিজ শিল্প, পশুভিত্তিক শিল্প, এই চার ভাগে আমাদের শিল্পকে কাঁচামালের উপর ভিত্তি করে ভাগ করা হয়। আর আজকের আমাদের পাঠ্য বিষয় লৌহ ইস্পাত শিল্প। আমরা সেই লৌহ ইস্পাত শিল্পের দিকেই ক্রমশ এগোচ্ছি। কিন্তু প্রথমে আসি লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্প কি জিনিস? আমরা যে মাটির খনিজ থেকে যে খনিজ পদার্থ তোমরা নাইনে পড়েছো, খনি থেকে যখন তোলা হয় যে লোহাটা পাওয়া যায় সেটা আকরিক লোহা। সেই লোহার সঙ্গে কিছু কিছু জিনিসপত্র মিশিয়ে সেই লোহাকে আরো পরিপক্ক করে শক্ত করে আমাদের ব্যবহার্য যে ইস্পাত তৈরি হয়, সেটাই হচ্ছে, যেখানে তৈরি হয় সেটাই লৌহ ইস্পাত শিল্প। আজকের যদি কথার মতো রেল লাইন, রেল লাইন কিন্তু খুব শক্ত, জং ধরে না। কি কি দেয়া থাকে তার জন্য জং ধরে না। আর পুরো খনিজ থেকে তুলেই লোহাকে ওরকম ভাবে তৈরি করা হয় না, পিটিয়ে হোক বা কারখানায় যেভাবে গলিয়ে ওই রকম সুন্দর করে মানে তৈরি করে তারপরে তো রেল লাইন তৈরি করা হয়। সেটাই লৌহ ইস্পাত শিল্প। প্রথমে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল কি কি লাগে? লৌহ ইস্পাত শিল্পে লোহা করি সবার আগে লাগবে, বা স্ক্র্যাপ লোহা, মানে ওই যে আমরা যে ভাঙাচোরা লোহা বলি, যেগুলো ফেলে দিই, ভেঙে মানে বা বিক্রি করে দিই, সেই স্ক্র্যাপ লোহা, ঠিক আছে। কয়লা, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, টাংস্টেন, চুনাপাথর, এই সমস্ত কিন্তু কাঁচামাল কিন্তু আমাদের লাগে। স্ক্র্যাপ লোহা, এগুলো আমরা এই সমস্ত কিন্তু আমরা ব্যবহার করি লৌহ ইস্পাত শিল্পের কাজের জন্য, ঠিক আছে। তাহলে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল পরীক্ষায় অনেক সময় দেয়। আকরিক লোহা, স্ক্র্যাপ লোহা, কয়লা তো অবশ্যই লাগবে, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, বিদ্যুৎ, এগুলো লাগবে, ঠিক আছে। লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল আমরা একটু দেখে নিলাম। এবার আমরা আসবো ভারতের লৌহ ইস্পাত শিল্পের আগে একটু বর্ণনা। ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প 1830 সালে তৈরি হয় তামিলনাড়ুর পোর্টো নোভোতে, ঠিক আছে, পোর্টো নোভোতে। এটা, এই কারখানাটা এখন বন্ধ হয়ে গেছে, এই কারখানা চলে না। আর তারপরে স্বাধীনতার আগে 1874 সালে বার্নপুর, কুলটি বার্নপুরে শিল্প তৈরি হয়েছে। আর বেসরকারি উদ্যোগে প্রথম তৈরি হয়েছিল হচ্ছে 1907 সালে তৈরি হয়েছিল জামশেদপুর টাটা বা জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 1923 সালে ভারতের প্রথম সরকারি উদ্যোগে লৌহ ইস্পাত শিল্প, মানে পাবলিক দের জন্য, মানে পাবলিক মানেই তো গভর্নমেন্ট, গভর্নমেন্ট ওরিয়েন্টেড লৌহ শিল্প, সেটা তৈরি হয়েছিল হচ্ছে ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট, যেটা কর্ণাটকে আছে, ঠিক আছে। ভদ্রাবতী এখন বিশ্বেশ্বরায়, এস এম বিশ্বেশ্বরাই আছে লৌহ ইস্পাত শিল্প, ওনার নাম হয়ে গেছে। ওই ভারতে যার জন্মদিনে আমরা পালন করি হচ্ছে ইঞ্জিনিয়ার দিবস 15ই সেপ্টেম্বর, তার, ঠিক আছে। তাহলে ভারতের লৌহ ইস্পাত শিল্প স্বাধীনতার আগে মূলত এই চারটে ছিল। স্বাধীনতার পর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে 5 বছর পর পর পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হতো। 1951 থেকে 56, 56 থেকে 61, এরকম 5 বছরে কি কি করব সরকারের একটা প্রজেক্ট ছিল। সেই প্রজেক্ট অনুসারে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে ভারতে ভারী শিল্পের উপর জোর দেওয়া আছে, এবং তখন দুর্গাপুর, দুর্গাপুর, বোকারো, ভিলাই, রৌরকেল্লা, ভাইজ্যাক, বিশাখাপত্তনম, সালেম, এরকম বা বিজয়নগর, এরকম প্রচুর কারখানা ওই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী দুর্গাপুর, আর হচ্ছে ভিলাই, আর হচ্ছে রৌরকেল্লা, তিনটে তৈরি হয়েছিল। তারপরে বোকারো চতুর্থ,
তাই বিশাখাপত্তনম, তারপরে সালেম, বিজয়নগর এরকম তৈরি হয়েছিল। ঠিক আছে। স্বাধীনতার পর এই তিনটেই, স্বাধীনতার পরপরই যখন স্বাধীনতা হয়ে গেছে তখন ভারতবর্ষে এই তিনটে লো ইস্পাত কোম্পানি ছিল, কুলটি, টাটানগর, ঠিক আছে, টাটানগর আর হচ্ছে কর্ণাটকের ভদ্রপতি। তারপরে তো এইগুলো তৈরি হলো। আর এই সমস্ত সরকারি উদ্যোগে যে কারখানাগুলো তৈরি হয়েছিল এগুলো সেল দ্বারা, সেল, SAIL, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, 1973 সালে তৈরি হয়েছে। এই সংস্থার মাধ্যমে এই কোম্পানিগুলো চলে, মানে এই কোম্পানিগুলো এই সংস্থার অধীনে আছে। এই সংস্থাও সরকার ওরিয়েন্টেড একটা সংস্থা, মানে সরকারি একটা কোম্পানি, তার আন্ডারে এই সমস্ত কোম্পানিগুলো তৈরি হয়েছে। ঠিক আছে। যাই হোক, আমরা এবার শুরু করি। আমাদের লো ইস্পাত শিল্পের একটা ইতিহাস বলে দিলাম, এবার লো ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ এগুলো একটু পড়ে নিই। ঠিক আছে। এবার আমরা প্রথমেই পড়বো ভারতের বিভিন্ন জায়গার যে লো ইস্পাত শিল্প তাদের কিছু ঝলক, মানে লো ইস্পাত শিল্প, কয়েকটা লো ইস্পাত শিল্প তাদের কেন তৈরি হয়েছে ওই জায়গাটায় সেটা পড়বো। প্রথমে আমরা চলে যাচ্ছি জামশেদপুর বা টাটানগর। জামশেদপুর বা টাটানগর, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কেন তৈরি হয়েছিল? এটা 1907 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে। প্রথমে কিছু কারণগুলো আমি বলি। কারণগুলো হচ্ছে কাঁচামাল, তার মধ্যে লৌহ, আকরিক, তারপরে কয়লা, তারপরে আমাদের লাগে হচ্ছে চুনাপাথর, ডলোমাইট, তারপর লাগবে ম্যাঙ্গানিজ। এগুলো কাঁচামাল সব। জল, বিদ্যুৎ, শ্রমিক, মূলধন, বন্দর, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি। যাই হোক, আমি আগে শুরু করি। প্রথমে হচ্ছে জামশেদপুর কারখানা কেন তৈরি হয়েছে, টাটানগর কেন তৈরি হয়েছে, এটা যদি কোনো সময় 3 নম্বরের দেয় তাহলে আমরা কি করে পড়বো, যে কাঁচামাল কোথা থেকে পাওয়া যায়। জামশেদপুরের আশেপাশে উড়িষ্যার কয়েকটা জায়গা আছে, ময়ূরভঞ্জ, তারপরে ঝাড়খণ্ডের সিংভূম, ওই অঞ্চল থেকে আমরা ওখানে আকরিক লোহাটা পাওয়া যায়। ওই অঞ্চল থেকে এখানে আকরিক লোহাটা আসে। ঠিক আছে। আর এই অঞ্চলটা এমন এরকম ভাবে, এরকম মাঝামাঝি জায়গায় তৈরি হয়েছে এই কারখানাটা, জামশেদপুরটা। ঠিক আছে। এটা বলে দিলাম। কয়লা আসে কোথা থেকে? আশেপাশেই খুব 100 কিলোমিটারের মধ্যেই আছে ঝরিয়া, তারপরে রানীগঞ্জ কয়লা খনি, সেখান থেকে কয়লা আসে। চুনাপাথর আসে কোথায়? উড়িষ্যার বীরমিত্রপুর, গাংপুর, এই সমস্ত অঞ্চল থেকে আসে 60-70 কিলোমিটার। ডলোমাইট, ম্যাঙ্গানিজ আছে কোথায়? হাতাবাড়ি, বীরমিত্রপুর, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের এই কয়লা, ডলোমাইট পাওয়া যায়। হাতাবাড়ি, বীরমিত্রপুর, আর এটা গাংপুরের থেকে চুনাপাথর, এই সমস্ত জায়গা থেকে কিন্তু চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ গুলো পাওয়া যায়। ঠিক আছে। জল কোথায় পাওয়া যায়? আর জামশেদপুরটা তৈরি একদিকে খড়কাই নদী, একদিকে সুবর্ণরেখা নদী, দুটোর মিলন স্থান। এখান থেকে জল পাওয়া যায়। আর এখানে একটা বাঁধ তৈরি করা আছে, ডিমনা বাঁধ, সেখান থেকে জল পাওয়া যায়। বিদ্যুৎ, ওখানে এনটিপিসির বিদ্যুৎ কেন্দ্র আছে, পত্রাতু ভ্যালি, তারপরে টাটানগরের নিজস্ব বিদ্যুৎ আছে, তারপরে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, ডিবিসি মানে দামোদর ভ্যালি কর্পোরেশনের বিদ্যুৎ আছে, সেখান থেকে বিদ্যুৎ গুলো কিন্তু পাওয়া যায়। শ্রমিক, কারণ জামশেদপুর মানে টাটানগরটা ওই অঞ্চলে কিন্তু একটা কি বলে না, মার্জিনাল জায়গা, যে জায়গায় আদিবাসী সম্প্রদায়ের বাস, এবং কলকাতা তার আশেপাশে শিক্ষিত অঞ্চলের বাস, এবং এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেখান থেকে শিক্ষিত শ্রমিক বা দক্ষ শ্রমিক আর ওখান থেকে অদক্ষ শ্রমিক পাওয়া। মূলধন তো জামশেদজি টাটা তখনই বিনিয়োগ করেছিল। পারাদ্বীপ, কলকাতা, হলদিয়া বন্দর আছে, তার থেকে বন্দরের মাধ্যমে মালপত্র আনা নেওয়া যায়। যোগাযোগ ব্যবস্থা, মুম্বাই কলকাতা রুটের মাঝা জায়গা, ট্রেন লাইন এবং রাস্তা পথে কিন্তু এখানে যোগাযোগ আছে। তাছাড়াও উড়িষ্যার বিভিন্ন শহরের সঙ্গে এবং কলকাতার বিভিন্ন শহরের সঙ্গে কিন্তু এই জামশেদপুর বা টাটানগরের যোগাযোগ আছে। এই কারণগুলোতেই এই জামশেদপুরে কিন্তু ইস্পাত কারখানা গড়ে উঠেছে। ঠিক আছে। যদি জামশেদপুর দেয় তারপরে সেটা বললাম। এবার জামশেদপুরের থেকে আমরা চলে আসি দুর্গাপুর। জামশেদপুরের থেকে দুর্গাপুরে চলে আসি। 1956 সালে দুর্গাপুর তৈরি হয়েছিল। দুর্গাপুরে কিন্তু দুটো কোম্পানি, হ্যাঁ, একটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আর একটা দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট। ঠিক আছে। দুর্গাপুরে, এই দুর্গাপুর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্রিটিশদের সহায়তায় তৈরি হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের দামোদর নদের তীরে বর্ধমান জেলায়। তো
তখন বর্ধমান ছিল, এখন পশ্চিম বর্ধমান জেলায়। ব্রিটিশদের সহায়তায় এটা তৈরি হয়েছিল 1956 সালের পরবর্তীকালে। ঠিক আছে। এই দুর্গাপুর ও লৌহ ইস্পাত লোহা আকরিক ঝাড়খণ্ডের সিংভূম থেকে নিয়ে আসে এবং উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে এইগুলো নিয়ে মানে লোহা আকরিকটা নিয়ে আসে। কয়লা তো রানীগঞ্জ অঞ্চল এবং ঝরিয়ার থেকে প্রচুর পরিমাণ, রানীগঞ্জ তো বাড়ির কাছেই, মানে দুর্গাপুরের থেকে 10-20 কিলোমিটার কাছেই। চুনাপাথর উড়িষ্যার গাংপুরের থেকে চুনাপাথর, ডলোমাইট নিয়ে আসে হচ্ছে ময়ূরভঞ্জ থেকে, ম্যাঙ্গানিজ নিয়ে আসে হচ্ছে হাতাবাড়ি, বীরমিত্রপুর থেকে। এই সমস্ত জায়গাতে ম্যাঙ্গানিজ গুলো পেয়ে যায়। জল, দুর্গাপুর ব্যারেজের জল দামোদর নদীর জল ব্যবহার করে। ডিবিসির বিদ্যুৎ কেন্দ্র এবং দুর্গাপুরের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যায়। দুর্গাপুর অঞ্চলে ঘনবসতিপূর্ণ, তাই শ্রমিক পাওয়া যায়। মূলধন ব্রিটিশরা এবং ভারতীয় সরকার সহায়তা করে মূলধন বিনিয়োগ করেছে। বন্দর, ওখান থেকে কলকাতা বন্দর প্রায় 150 কিলোমিটারের মধ্যে, হলদিয়া বন্দর 150 কিলোমিটারের মধ্যে, বন্দর দিয়ে যাতায়াত যায়। দুর্গাপুর রেলওয়ে স্টেশন, বড় রেলওয়ে স্টেশন। দুর্গাপুরে 2 নম্বর জাতীয় সড়ক আগে ছিল, এখন 19 নম্বর জাতীয় সড়কের মাধ্যমে দুর্গাপুরের সঙ্গে যোগাযোগ করা যায়। এবং কলকাতা দিল্লি রোড ট্রেন লাইনেরও যোগাযোগ ব্যবস্থা আছে দুর্গাপুর। সেই জন্য দুর্গাপুর কারখানা তৈরি হয়েছে কিন্তু। ঠিক আছে, দুর্গাপুর। এবার আমরা একটু দুর্গাপুরের পরে আমরা চলে যাব রৌরকেল্লা। রৌরকেল্লা, রৌরকেল্লা কোথায়? রৌরকেল্লা উড়িষ্যায় পড়ে, উড়িষ্যায় পড়ে। আর এটা তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা উড়িষ্যায় ব্রাহ্মণী নদীর তীরে, ব্রাহ্মণী নদীর তীরে তৈরি হয়েছিল। ঠিক আছে, ব্রাহ্মণী আর সাউথ কোয়েল নদী এখানে তীরে তৈরি হয়েছিল। এখানে এছাড়াও এটা হচ্ছে তৈরি করেছিল হচ্ছে জার্মানির সহায়তায়। জার্মানি হচ্ছে কেমান ও ড্রাগস, কেমাগার, ক্রুপস এবং ডেমাক কোম্পানি, ক্রুপস ও ডেমাক, ডেমার্ক কোম্পানির সহায়তায় এটা তৈরি হয়েছিল। ঠিক আছে। আর লৌহ আকরিক এখানেও তাই। লোহা আকরিক আমরা কি বলার নাম নিয়ে আসার জন্য উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে, এখানে উড়িষ্যায় প্রচুর তো লোহা আকরিক, উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে লোহা আকরিক পাই। উড়িষ্যার এইটা যেহেতু উড়িষ্যার মধ্যে পড়ে, উড়িষ্যার আহ এই এখান থেকে কয়লা পাওয়া যায় হচ্ছে গিরিডি থেকে কয়লা আনে কিছুটা, আর ঝরিয়ার থেকে কিছুটা কয়লা আনে। চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ এগুলো মূলত ওই উড়িষ্যার গাংপুর, বীরমিত্রপুর, হাতাবাড়ি ওই অঞ্চলে এইগুলো কিন্তু খুব প্রচুর পরিমাণে পাওয়া যায়, এই শিল্প কারখানার জন্য উপযুক্ত। জল বললাম ব্রাহ্মণী নদী আছে এবং সাউথ কোয়েল রিভার, তাদের জল এবং বাঁধ আছে, সেখান থেকে বিদ্যুৎ এবং বাঁধের থেকে বিদ্যুৎ। এবং বিদ্যুৎ পাওয়া যায় কোথা থেকে? বিদ্যুৎ পাওয়া যায় এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বাঁধের মাধ্যমে যে জলবিদ্যুৎ কেন্দ্র। শ্রমিক, উড়িষ্যার এই অঞ্চলটা গ্রামীণ অঞ্চল ছিল একটা সময়, আদিবাসী সম্প্রদায়ের বাস ছিল, অদক্ষ শ্রমিক, এবং আশেপাশে কলকাতা, ভুবনেশ্বর থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের মাধ্যমে থেকে শ্রমিক পাওয়ার সুবিধা আছে উন্নত। মূলধন বিনিয়োগ এরা করেছিল জার্মানির ক্রুপস এবং ডেমাক কোম্পানি এবং ভারত সরকার। বন্দর, আশেপাশে পারাদ্বীপ বন্দর আছে এবং কলকাতা বন্দরের মাধ্যমে যোগাযোগ করা যায়। ভাইজাগ বন্দর আছে। যোগাযোগ ব্যবস্থা কলকাতা মুম্বাই রুট এবং কলকাতা এবং উড়িষ্যার বিভিন্ন শহরের সঙ্গে রেল লাইন এবং সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা উন্নত, এই কারণে এখানে তৈরি হয়েছে। ঠিক আছে। এবার চলে আসি আমরা রৌরকেল্লার পরে চলে আসি বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম লৌহ ইস্পাত কোম্পানি, এটাও এরকম আকরিক লোহা পাওয়া যায়। এরা কিন্তু আকরিক লোহা আবার উড়িষ্যা থেকে নিয়ে আসে না, ছত্তিশগড়ের বায়লা ডিলার থেকে নিয়ে আসে। বায়লা ডিলা, বায়লা ডিলা থেকে লৌহ ইস্পাত লোহন নিয়ে আসে। কয়লা নিয়ে আসে এরাও কিন্তু হচ্ছে আমাদের ঝরিয়ার থেকে কয়লা নিয়ে আসে। তারপরে এছাড়াও উড়িষ্যা, ছত্তিশগড়ের দুর্গ অঞ্চল থেকে, দুর্গবাস্তর থেকে কয়লা নিয়ে আসে। ঠিক আছে। চুনাপাথর, চুনাপাথর অন্ধ্রপ্রদেশের মাধেরায় চুনাপাথর পাওয়া যায় খুব। মাধেরা, মাধারাম থেকে চুনাপাথর নিয়ে আসে। তিরুচিরাপল্লী থেকে ডলোমাইট, ম্যাঙ্গানিজ পাওয়া যায়। হ্যাঁ। এবার হচ্ছে জল, ওখানে যেহেতু তুঙ্গভদ্রা প্রকল্প, তুঙ্গভদ্রা বাঁধের থেকে জল নিয়ে আসে। তুঙ্গভদ্রা এবং গোদাবরীর বিভিন্ন উপনদীর যে বাঁধ, সেখান থেকে জল পাওয়া যায়। বিদ্যুতে ওই অঞ্চলটা উন্নত, জলবিদ্যুৎ বিশেষ করে। শ্রমিক পাওয়ার খুব সুবিধা আছে, অঞ্চলটা ঘনবসতিপূর্ণ। তাছাড়া বিশাখাপত্তনম শহরে অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেরকম উন্নত শ্রমিক পাওয়ার সুবিধা আছে। মূলধন তো ভারত সরকার এবং রাশিয়া গভর্নমেন্ট ইনভেস্ট করেছিল, সেখানে পাওয়া যায়। বন্দর, ভাইজ্যাকের নিজস্ব বন্দর আছে, বিশাখাপত্তনম বন্দরের সুবিধা আছে। যোগাযোগ ব্যবস্থা দক্ষিণগামী আমাদের ইস্ট কোস্ট রেল লাইনের মাধ্যমে এবং সাউথ কোস্ট রেলওয়ে জোন বিশাখাপত্তনম। এছাড়া বিশাখাপত্তনমের মাধ্যমে আমরা
আহ ওই সাউথে চেন্নাই, এই পাশে কলকাতা বা এই পাশে দিল্লি রুটের সঙ্গেও মুম্বাই রুটের সঙ্গেও আমরা যুক্ত এই অঞ্চলটা। সুতরাং এখানে শিল্প কারখানা তৈরি হতেই পারে, ঠিক আছে। এই কারণে হয়। আর একটা আছে ভিলাই, ভারতের সবচেয়ে বৃহত্তম কারখানা হচ্ছে ভিলাই। এই ভিলাই কেন তৈরি হয়েছে? ভিলাই রাশিয়ার সহায়তায় তৈরি হয়েছে, হ্যাঁ। ভিলাই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাশিয়ার সহায়তায় তৈরি হয়েছে। ভিলাই অঞ্চল কেন তৈরি হয়েছে? ভিলাইতেও একই জিনিস। ভিলাই ভিলাই অঞ্চলটা ছত্তিশগড়ের দুর্গ বস্তার অঞ্চল। সেখান থেকে দুর্গ বস্তার অঞ্চল থেকে আমরা পাই হচ্ছে বাইলা ডিলার লৌহ খনির থেকে আকরিক লোহা পাই। আর দুর্গ বস্তার অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। আর লোহা আকরিক তো হচ্ছে বললাম দুর্গ বস্তার অঞ্চলে দাল্লি রাজহারা এবং বাইলা ডিলা। দাল্লি রাজহারা আর বাইলা ডিলা থেকে লোহা খনিক পাই। কয়লা পাই হচ্ছে ওই দুর্গবাস্তার অঞ্চল থেকে কয়লা পাওয়া যায়। চুনা পাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট সব ছত্তিশগড়ের ওই অঞ্চলে কিন্তু ছোট ছোট কারখানা আছে। রায়পুরের কাছে, এই রায়পুরের কাছে চুনা পাথরের খনি আছে। সেই জায়গা থেকে চুনা পাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ পাওয়া যায় কিন্তু, ঠিক আছে। জল পাওয়া যায় এখানে যেহেতু এটা হচ্ছে তেন্দুলা খাল থেকে জল পায়। আর মহানদী উপত্যকা তেন্দুলা তেন্ডুলা তেন্ডুলা খাল থেকে জল এবং মহানদী উপত্যকা থেকে জল পাওয়া যায়। বিদ্যুতের কেন্দ্র আছে, যেহেতু কয়লা পাওয়া যায়, প্রচুর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখানে আছে। অঞ্চলটি আদিবাসী অঞ্চল এবং জনঘন বসতিপূর্ণ অঞ্চল হয়। শ্রমিকের পাওয়ার সুবিধা আছে এবং আশেপাশে রায়পুর, বিলাসপুরের থেকে উন্নত শ্রমিক মানে শিক্ষিত শ্রমিক পাওয়ার সুবিধা আছে। মূলধন রাশিয়া বিনিয়োগ করেছে, ঠিক আছে। বন্দর, কাছাকাছি বন্দর, ভাইজ্যাক বন্দর এবং পারাদীপ বন্দরের সঙ্গে যে রেলপথে যোগাযোগ ব্যবস্থা আছে। এছাড়াও কলকাতা মুম্বাই রুট এখানে সঙ্গে মাঝখানে যুক্ত, সেখানে রেল লাইন এবং সড়ক পথে কলকাতা মুম্বাই রুটের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত। এই কারণে ভিলাইও কিন্তু শিল্প কারখানাতে উন্নত হয়েছে, ঠিক আছে। এবার আমরা এইগুলো তো গেল, এবার আরো কিছু কারখানা আছে, আমরা সেগুলো বলার আগে আমরা একটু বলে নিই। দুর্গাপুরকে ভারতের রুর বলে। দুর্গাপুর পড়ানোর সময় আমি বলিনি। দুর্গাপুরকে ভারতের রুর বলে কারণ জার্মানির রুর শহরে কয়লা এবং খনিজ ভিত্তিক খনিজ মানে দুর্গাপুর জার্মানির রাইন নদীর তীরে রুর যে শহর, সেটা ওই আশেপাশে কয়লা খনি এবং লৌহ খনির উপর নির্ভর করে কারখানাটা তৈরি হয়েছে। ঠিক আমাদের দুর্গাপুরেও দামোদর নদের জল ব্যবহার করে দামোদর নদের তীরে ওই রানীগঞ্জ বা অঞ্চলের কয়লা খনি বা আশেপাশে ইস্পাত খনি, লৌহ খনির উপর নির্ভর করে তৈরি হয়েছে। তার উপর নির্ভর করে ওই খনি ভিত্তিক শিল্প তৈরি হয়েছে ওখানেও তাই। তাই জন্য ওই জার্মানির রাইন নদীর রুরের সঙ্গে তুলনা করে এখানে রুর মানে দুর্গাপুরকে রুর বলা হয়, ঠিক আছে। এবার একটা ভালো প্রশ্ন এখান থেকে যেটা দেয়, প্রতিবারই প্রায় দেয়, মধ্য, পূর্ব ও মধ্য ভারতে লো ইস্পাত শিল্প কেন গড়ে উঠেছে? লো ইস্পাত শিল্প কেন গড়ে উঠেছে? কেন গড়ে উঠেছে? প্রথম কারণ বলে নিই। প্রথম যখন মুখরা শুরু করবে তখন ভারতের যত লৌহ ইস্পাত শিল্প আছে তার যদি বড় 10টা 8টা থাকে, তার বড় 8টা থাকলে তার 6টাই হচ্ছে এখানে। ভিলাই, বোকারো, বিশাখাপত্তনম, দুর্গাপুর, বার্নপুর, কুলটি, তারপরে জামশেদপুর, বোকারো, এই সমস্ত সব কারখানা পূর্ব মধ্য ভারতে। শুধু সালেম আর ভদ্রাবতী এই দুটো হচ্ছে সাউথ ইন্ডিয়া বা বিজয়নগর, এই তিনটে সাউথ ইন্ডিয়া আর বাকি সব এই জায়গায়। কেন গড়ে উঠেছে? তার প্রধান কারণ কাঁচামাল। পূর্ব মধ্য ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, ময়ূরভঞ্জ, তারপরে কেওনঝাড়, তারপরে আমাদের হচ্ছে সিংভূম অঞ্চলে প্রচুর লোহা আকরিক পাওয়া যায়, লোহা আকরিক। সেই লোহা আকরিকের জন্য কয়লা, আমাদের ঝরিয়া, ময়ূরভঞ্জ, কেওনঝাড়, গিরিডি, রানীগঞ্জ, এই অঞ্চলের থেকে ঝরিয়া, গিরিডি, রানীগঞ্জ থেকে কয়লা পাওয়া যায় প্রচুর পরিমাণে। সেই জন্য কাঁচামাল হিসেবে তৈরি হয়েছে, ঠিক আছে। ডলোমাইট, চুনাপাথর, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, এগুলো কোথায় পাওয়া যায়? সব বীরমিত্রপুর, ময়ূরভঞ্জ, হাতাবাড়ি, গাংপুর, এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু এই চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ পায়। সেই সুবিধা। জল, দামোদর,
ব্রাহ্মণী, খড়কাই, মহানদী, এই সমস্ত জায়গা থেকে জল এবং তাদের বাঁধ থেকে জল পাওয়া যায়। জমি, সহজলভ্য জমি এখানে আছে, জমি সস্তা এবং সহজলভ্য জমি এখানে পাওয়া যায়, কারণ এই অঞ্চলটা তো জনবসতি কম। মানে জনবসতি কম মানে জঙ্গল আবৃত জায়গা, চারিদিক ফাঁকা ফাঁকা জায়গা, ঘনবসতি কম, সেই জন্য জমি, শিল্পের প্রয়োজনে জমিও সুবিধা আছে। মূলধন কোথা থেকে পেয়েছি? ওই যে বিভিন্ন দেশের সহায়তা, মূলধন, বিভিন্ন দেশের সহায়তা মূলধন পেয়েছি, জার্মানি এবং রাশিয়া এবং ব্রিটিশ, এছাড়া ভারতীয় সরকারের মূলধন বিনিয়োগ করেছে। ঠিক আছে, এছাড়া বেসরকারি উদ্যোগে জামশেদপুর তৈরি হয়েছে, টাটানগরে জামশেদজি টাটা তৈরি করেছিল। ঠিক আছে, তাহলে জল, জমি, মূলধন, কয়লা, এগুলো তো পাওয়াই যায়। শ্রমিক, এই অঞ্চলে বললাম আদিবাসী সম্প্রদায়ের বসবাস, তার জন্য অদক্ষ শ্রমিকের পাওয়ার অসুবিধা নেই। তারা এখানে অন্যান্য কর্মসংস্থান কম, চাষবাস কম, তার জন্য শ্রমিক হিসেবে কাজ করার লোক বেশি। তাছাড়া কলকাতা আশেপাশে, অন্যান্য জায়গা আশেপাশে বলে এখান থেকে শিক্ষিত ইঞ্জিনিয়ার বা শ্রমিক গুলো পাওয়ার সুবিধা আছে। ঠিক আছে, তারপরে আমাদের বন্দর, পারাদ্বীপ, কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম বন্দরের সুবিধা আছে, এর আশেপাশেই অবস্থিত, এবং বে অফ বেঙ্গল আছে। তারপরে আছে হচ্ছে আমাদের আহ কি বলে নাম, শ্রমিক হলো, বন্দর হলো, যোগাযোগ ব্যবস্থা, এই অঞ্চলটা 19 নম্বর জাতীয় সড়ক, তারপরে চেন্নাই কলকাতা 5 নম্বর জাতীয় সড়ক, 6 নম্বর জাতীয় সড়ক, এই সমস্ত জাতীয় সড়ক পথগুলো মাধ্যমে যোগাযোগ। এছাড়াও পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, তারপরে হচ্ছে সাউথ ইস্ট, সাউথ কোস্ট রেলওয়ে, সাউথ সেন্ট্রাল রেলওয়ের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা এখানে উন্নত। সেই জন্য এই জায়গাটাই কিন্তু শিল্প কলকারখানা গড়ে উঠছে। পরীক্ষায় কিন্তু এটা দেয়, কেন পূর্ব মধ্য ভারতে লো ইস্পাত শিল্প গড়ে উঠছে। ঠিক আছে, আমরা কিন্তু পুরোটাই পড়িয়ে দিলাম। আজকে লো ইস্পাত শিল্প পর্যন্ত থাক, কালকে বা পরের দিন, আগামী দিনে আমরা আরো শিল্প, অন্যান্য শিল্প নিয়ে পড়াবো। এবং তারপরের দিন, আজকের পরের দিনের ক্লাস তো আমাদের আঞ্চলিক ভূগোলের থেকে প্রাকৃতিক ভূগোল আছে, সেখানে বায়ুর আবার কোনো বায়ুমণ্ডলের যে চ্যাপ্টার পড়াচ্ছে সেটা পড়াবো, তারপরের দিন আবার শিল্প পড়াবো। ঠিক আছে, থাকলো আজকের মতো এখানে। থ্যাংক ইউ সবাইকে।